হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আমার কেনা কয়েকটা স্টকের ব্যাপারে কথা বলবো, যেগুলো আমি লাস্ট 18th জুলাই কিনেছিলাম। প্রায় এক সপ্তাহ হলো, এক সপ্তাহ আগে কিনেছিলাম। তো সেগুলো কেনার পর স্টকগুলো কোথায় সেটা দেখে নেব, এবং স্টকগুলো কেন কেনা হয়েছিল একটু ফান্ডামেন্টাল অ্যানালিসিস, চার্ট অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসিস যেটা বলা যেতে পারে। তো সেগুলো একটু করে দেখব। ওকে, বেশ কয়েকটা স্টক আমি কিনেছিলাম এবং তার মধ্যে একটা স্টক অলরেডি বেশ হিট। ওকে, সেটা ব্যাপারেও আমরা আলোচনা করব, বা সেটার ব্যাপারে আরও ইনফরমেশান কীভাবে পাওয়া যাবে সেটাও আমরা দেখব। তার আগে আমরা যদি দেখি, আমার এখানে সামনে যেটা নিফটি ফিফটির চার্ট আজকের খোলা আছে। তো নিফটি ফিফটি আজকে কিন্তু একেবারেই রকেট। ওকে, তো একেবারে চারশো চারশো পয়েন্টের বেশি। তো যাই হোক, আমি যে কারণে আমি এই চার্টটা খুলে রেখেছি সেটা হচ্ছে এটা দেখার জন্য। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় টেকনিক্যাল অ্যানালিসিস ইউজ করি স্টক প্রেডিক্টের ব্যাপারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই, এই জায়গাটাতে, যেটা একটা আরএসআই হচ্ছে একটা খুব ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটার। ওকে, যেটা মার্কেটের রিভার্সাল বা মার্কেট ট্রেন্ড কখন চেঞ্জ হচ্ছে সেটা অ্যাকচুয়ালি বোঝা যায় আরএসআই দেখে। তো সেটা যে কীভাবে ফেল করতে পারে সেটা আমরা দেখে নিচ্ছি। যেমন এখানে আরএসআই আজকে এই জায়গাতে কিন্তু 80 ছিল। ওকে, মানে এই জায়গাতে যখন স্টার্ট হয় তখন কিন্তু আরএসআই 80 অলরেডি। এবার একটা জেনারেল থিওরি আছে যে আরএসআই, বা এটা আরএসআই হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। ওকে, তো এই আরএসআই 80-র ওপরে গেলে মার্কেট নাকি রিভার্স করে, মানে ট্রেন্ড রিভার্স হয়। তাহলে যেটা আপওয়ার্ড মুভমেন্ট ছিল, তাহলে সেটা যদি 80-তে এসে রিভার্স হয়, তাহলে কিন্তু এখান থেকেই মার্কেটটা নিচের দিকে রিভার্স হওয়ার কথা ছিল। কিন্তু সেটা আরএসআই 80-র উপরে রেখেই স্টকটা কিন্তু বেরিয়ে গেছে উপরের দিকে, এবং প্রায় এখান পর্যন্ত চলে এসছে। তখন পুরোটাতেই কিন্তু আরএসআই 80-র ওপরে, কারণ এই যে লাইনটা দেখা যাচ্ছে, এই সরু লাইনটা, এই যে সরু লাইনটা, এটা হচ্ছে আরএসআই 80 লাইন, এটা হচ্ছে আরএসআই 20 লাইন। ওকে, তো সিমিলারলি 20-র নিচে এলে বলা হয় যে স্টকটা ওখান থেকে আবার ওপরে আসবে। যাই হোক, তো 80-র ওপরে আমার এখানে আরএসআই আছে, তারপরে পুরোটা আরএসআই 80-র ওপরে থাকাকালীন স্টকটা কিন্তু পৌঁছে গিয়েছে এতটা উপরে। তারপরে কিছুটা কিছুটা হালকাভাবে কনসলিডেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, যে একটু নিচে এসেছিলো, তারপরে কিন্তু আবার এখানে 80-র ওপরে, এবং আবার 80-র উপরে রেখেই স্টকটা কিন্তু উপরে উড়ে চলে গেছে রকেটের মতো। ঠিক আছে, তো এটা দেখা যাচ্ছে যে আরএসআই কীভাবে ফেল করতে পারে। সুতরাং টেকনিক্যাল অ্যানালিসিস করার সময় শুধু আরএসআই নয়, যে কোনো ইন্ডিকেটার, সেটা ম্যাকডি হতে পারে, এখানে আমার ম্যাকডিও লাগানো আছে, আমি এগুলো লাগিয়ে রাখি, অনেক সময় ইউজ করি। এবং শুধু আরএসআই ম্যাকডি নয়, এগুলোর সঙ্গে অনেক কিছু মিশিয়ে তারপরে জিনিসগুলোকে ইউজ করতে হয়। শুধু আরএসআই বা শুধু ম্যাকডি, বা আরএসআই এবং ম্যাকডি মিলিয়ে যে বিশাল কিছু মানে ট্রেন্ড বলে দেবে সেটা কিন্তু নয়। ঠিক আছে, তো এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস করার সময় এই ধরনের ইন্ডিকেটার ইউজ করার ব্যাপারে খুবই সাবধান থাকতে হবে। কাজের কথায় আসা যাক, আমি আমার প্রথম স্টক দেখাচ্ছি, সেটা হচ্ছে ডব্লিউপিআইএল। ক্লিয়ারলি 18ই জুলাই কেনা। ঠিক আছে, তো সবগুলোই 18ই জুলাইতেই কেনা, তো সেটা এখানে সবসময়ই থাকবে 18ই জুলাই। কিনেছিলাম 250 কোয়ান্টিটি, প্রাইস ছিল প্রায় 457 টাকা। ওকে, আর এটা যদি ক্যালকুলেট করা হয় তাহলে কিন্তু ওই 1 লাখের একটু বেশি হবে। ইনভেস্ট করা ছিল এইটাতে 8 দিন স্বাভাবিক। তো এখানে একটা প্রফিট দেখাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি প্রায় 10% মতো প্রফিট। ওকে, তো ডব্লিউপিআইএল যেটা, এটা হচ্ছে, আমি যদি কোম্পানিটাতে একটু চলে যাই, কোম্পানি কিন্তু পাম্পিং যে বিজনেস, সেই বিজনেসের সঙ্গে যুক্ত। বিভিন্ন ধরনের পাম্প, আমি যদি এখানে প্রোডাক্টে দেখি, ভার্টিক্যাল, টারবাইন, মিক্সড ফ্লো, সো বেসিক্যালি ওয়াটার সিস্টেম, ইরিগেশন সিস্টেম, এ ধরনের রিলেটেড যে ধরনের জিনিসপত্র, মানে হেভি পাম্পিং, এই ধরনের যে ধরনের প্রোডাক্ট কিছু মানে দরকার হয়, সেগুলোই বানায় এই কোম্পানি, সেগুলোরই বিজনেস। ওকে, এখানে দেওয়া আছে বোধহয় ভার্টিক্যাল পাম্পস, আমি যদি ক্লিক করি তাহলে হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি কী ধরনের হেভি ওয়েট, যে ধরনের পাম্পিং সিস্টেমের সঙ্গে যুক্ত মেশিনারি, এগুলো কিন্তু তারা বানায়। ঠিক আছে, তো এই বিজনেস তো একেবারেই খারাপ নয়, এবং এই ধরনের বিজনেস এই মুহূর্তে তো মানে চলবে বেশ কয়েক বছর। তো ইরিগেশন, ড্রেনেজ, সব ধরনের মানে এই জল রিলেটেড যা কিছু, সেগুলো বিজনেস। ওকে, এবার আমি একটু দেখে নেব এর ফান্ডামেন্টাল বা এদের ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কী। তো একটা জিনিস আমাদের প্রথমেই চোখে পড়ছে, যেটা খুবই অ্যাট্রাকটিভ, সেটা হচ্ছে ডব্লিউপিআইএলের স্টকের পি। ওকে, তো পিটা হচ্ছে মাত্র 10.3। আমরা কম্প্যারিজনেও আসবো যে এটা কতটা, এর পিয়ার কম্প্যারিজন করে দেখবো যে এই যে সেক্টর, এখানে যারা বাকি কোম্পানিগুলো আছে তাদের পিটা কেমন। ঠিক,
ওকে, ROC is 20.4%, which is good. ওকে, there is no problem. ওকে, তো এখানে আমরা একটা প্রাইস চার্ট দেখতে পাচ্ছি। প্রাইস চার্টের মোমেন্টাম যে একটা পজিটিভ মোমেন্টাম নিয়ে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ওকে, প্রাইসে কোনো সমস্যা নেই। আর্নিং ইনক্লুডস, এটা কোনো কনস না, এটা কোনোভাবে অন্য কিছু, কোনো বিজনেস বিক্রি হলো বা কোনো ধরনের কিছু, হয়তো কোম্পানির জায়গা কিছু ধরা ছিল সেটা বিক্রি হলো, ফ্যাক্টরি সেখানে হবে না অন্য জায়গায়, তো ইট ক্যান বি এনিথিং। বাট কোম্পানি হ্যাজ হাই ডেপ্টার্স, দিস ইজ অলসো নাথিং। হ্যাঁ, এটা কিছু ব্যাপারই না। হাই ডেপ্টার্স 160 days, এ ধরনের অনেক সময় কী হয়, এই যে ইরিগেশন রিলেটেড কাজ, এগুলো যেহেতু সরকারি দপ্তরের কাজ, তাহলে কিন্তু সরকারের ঘর থেকে পুরো কাজ কমপ্লিট হওয়ার পরে কিছুটা টাকা হয়তো আসে, কিন্তু বাকি টাকা অনেক সময় কাজ কমপ্লিট হওয়ার পরে আসে। ওকে, তো সেক্ষেত্রে কিছুটা দিন বেশি লাগতেই পারে, সেটা কিন্তু ব্যাপার না, কারণ সরকারি কাজ অনেক ক্ষেত্রে এ ধরনের হয়েই থাকে, কোনো অসুবিধা নেই। কোম্পানি হ্যাজ ডেলিভার্ড গুড প্রফিট গ্রোথ 30.4% CAGR, এটা কিন্তু একটা ইনসেন মানে নাম্বার। 30.4% CAGR রাখা, প্রফিট গ্রোথ রাখা, ইট ইজ অ্যাবসলিউটলি মানে দারুণ ব্যাপার। ওকে, কোম্পানি হ্যাজ গুড রিটার্ন অন ইকুইটি, যেটা আমরা আগে দেখলাম অলরেডি, ঠিক আছে। তো এই নাম্বারও কিন্তু খুব ভালো, প্রোসগুলো কিন্তু খুবই ভালো, আর কনসগুলো এগুলো কোনো কাজের না, ঠিক আছে। পিয়ার কম্প্যারিজন একটু দেখে নেই, চমৎকার লাগবে। সেটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে WPIL, ওকে, পি লিস্টটা একটু দেখে নিন। এটা হচ্ছে পি কেবলমাত্র 10.28, মানে প্রাইস টু আর্নিং রেশিও 10.28। বাকি যদি কোম্পানিগুলো দেখি 32, 35, 47, 121 পি, 73 পি, লাসেন টু ব্রো 38 পি। ওকে, তো পির দিক থেকে আমরা বুঝতে পারছি যে এই স্টকটা কতটা অ্যাট্রাকটিভ হতে পারে। ওকে, এবং সে কারণেই কিন্তু স্টকটা কেনা। আর বাকি আমরা যদি ROC একটু কম্পেয়ার করে নিই, তাহলে ROC এটা একটু এক্সট্রা অর্ডিনারি, কিন্তু তেমন তার পিটাও তো কিন্তু 121, সেই জায়গায় 10 পিতে আমি পাচ্ছি, যেখানে 20 হচ্ছে 20.4% ROC, ঠিক আছে। বাকিগুলো কিন্তু ওই 22, 24 এরকমই, কিন্তু তাদের পি আবার অনেকটা বেশি, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 7, 8 গুণ করে, ঠিক আছে। তো এটা একটা চমৎকার বাই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে আমি বিশ্বাস করি। ওকে, আচ্ছা, নেট প্রফিট, এগুলো জিনিসগুলো ঠিক আছে, আমাদের এই জিনিসটা দেখতে হবে, এর সঙ্গে কম্পেয়ার করলে কিন্তু হবে না। কেন, সেটা আমরা কিন্তু অলরেডি দেখে ফেলেছি যে এদের একটা এক্সট্রা ইনকাম ছিল 524 crore, সুতরাং এইটার সঙ্গে দেখলে হবে না যে এখান থেকে এটা বোধহয় অনেকটা কমে গেছে, না, আমাদেরকে কম্পেয়ার করতে হবে এই জিনিসগুলোর সঙ্গে। ওকে, এই জিনিসগুলোর সঙ্গে আগে 84 যেমন এখানে ভালো ছিল, কিন্তু বাকিগুলো কিন্তু মোটামুটি একই রকম, এবং সেটা কিন্তু 66 মার্চ 24-এ। ওকে, প্রফিট অ্যান্ড লস একই ধরনের জিনিস দেখাবে, আবার এখানে প্রফিট দেখাবে 2024-এর, কারণ ওই একটা ওয়ান টাইম প্রফিট আছে। ইন্টারেস্টিং হচ্ছে এখানে আমরা যদি কোম্পানির সেলস গ্রোথ দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 ইয়ার্সে 19%, লাস্ট 3 ইয়ার্স, সেটা হচ্ছে সেলস গ্রোথ। আর 10 ইয়ার্সের যদি দেখি অ্যাভারেজ, সেটা হচ্ছে 13%। সুতরাং আমরা বুঝতে পারছি যে রিসেন্ট ইয়ার্সে বা রিসেন্ট টাইমসে কিন্তু এগুলো মানে কোম্পানি কিন্তু সেলস গ্রোথ পরপর বাড়ছে, এমনিতে তো বাড়ছেই, এটা একটা এক্সপোনেনশিয়াল বলা চলে, ঠিক আছে। আগে কম বাড়তো, এখন বেশি বাড়ছে। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ যদি আমরা দেখি, তাহলে লাস্ট 3 ইয়ার্সে আবারও দেখছি যে 78% বাড়ছে। সুতরাং রিসেন্ট যদি আমরা দেখি, স্টকের যে মানে ওর যে গ্রোথটা, সে গ্রোথটার আবার একটা রেটটা বাড়ছে। স্টক প্রাইস CAGR যদি আমরা দেখি, তাহলে কিন্তু 3 ইয়ার্স এগেন, সেই জন্য এই দুটো কারণের জন্য স্টক প্রাইসেও কিন্তু একটা ভালো রকমের CAGR আমরা পাচ্ছি লাস্ট 3 ইয়ার্সে, কিন্তু অনেকটাই এটা। রিটার্ন অন ইকুইটি, ওকে ফাইন, নো প্রবলেম। তো এই ধরনের অনেকগুলো স্ট্রং পজিটিভের মানে ব্যাপার আছে, সে কারণে কিন্তু স্টকটা আমি নিয়েছিলাম। আর যেটা দেখলাম ওখানে এখানে হোল্ডিংসে গিয়ে, যে এটা কিন্তু প্রায় 10% রিটার্ন আমাকে অলরেডি দিয়ে ফেলেছে 1 সপ্তাহের মধ্যে, ঠিক আছে। পরের স্টকে আসা যাক। পরের স্টক যেটা, সেটা হচ্ছে আমরা কোথায় আসতে চাই, পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। ওকে, তো পার্ল গ্লোবাল আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানি কিসের বিজনেস করে, মোটামুটি এখান থেকে একটু আইডিয়া লাগাতে পারছি যে এটা হচ্ছে ক্লোদিং গার্মেন্টস, ওকে, এই ধরনের। এবং আমরা দেখাতে পাচ্ছি উই আর গ্লোবাল, এরা কিন্তু এক্সপোর্টের সঙ্গে যুক্ত, হিউজ পরিমাণে এটা এক্সপোর্টের সঙ্গে যুক্ত এই কোম্পানি, মানে টেক্সটাইল রিলেটেড এক্সপোর্ট। ওকে, তো ক্লোদিং এবং গার্মেন্টের বিজনেস, আমরা এর একটু অ্যানালাইসিস করে নিচ্ছি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। স্টকটা পি হচ্ছে 26.6, এটা হয়তো আপনার নাও ভালো লাগবে, যেটা খুব বেশি নয় অবশ্যই, কিন্তু আপনার আবার খুব বেশি ভালো নাও লাগতে পারে। ROC, ROE ফাইন, নো প্রবলেম। এবার আমরা একটু দেখতে চাইছি এখানে প্রাইস মোমেন্টাম। তো প্রাইস আমরা দেখতে পাচ্ছি লাস্ট 1 ইয়ার এটা, তো এখানে কনসোলিডেশনের পরে এই কনসোলিডেশন ব্রেক করে একটা এখানে ভলাটিলিটি দিয়েছে, তারপরে কিন্তু ব্রেক করে স্টকটা একটা রকেট মোমেন্টাম অলরেডি ধরে ফেলেছে। আচ্ছা, এবার একটু নিচে আসা যাক। ট্যাক্স রেজিস্ট্যান্স লো, এটা কিছুই না,
Okay, company delivered profit growth 26.8% CAGR over last 5 years, which is excellent. ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্টস রিডিউসড, মানে যে পরিমাণ ক্যাপিটাল আমাকে সবসময় ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে থাকতে হয় বা থাকে, সেটা কিন্তু কমে গেছে, সেটা কোনোভাবে অপটিমাইজ করা হয়েছে এবং 58 থেকে সেটা 41 এসে চলে গেছে, হুইচ ইজ ভেরি ভেরি গুড। মানে অনেক কম পয়সা লাগিয়ে আমি ওই সেম বিজনেস করতে পারছি, ঠিক আছে। এবার পিয়ার কম্প্যারিজনে আসা যাক, হুইচ ইজ ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো পি আমরা দেখতে পাচ্ছি যে 26.61 পার্ল গ্লোবালের, কেমন 26.61। এবার আমরা দেখতে পাচ্ছি আরও একটা কোম্পানি, এটা কিন্তু অনেকটাই কম, শুধু এইটা ছাড়া অনেকটাই কম, 81, 37, 52, 32, 31, ওকে, এই দুটো কেবলমাত্র 26.61 অ্যান্ড 26.46, ওকে। আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আরওসি। আরওসি দেখতে পাচ্ছি আমার যেটা পার্ল গ্লোবাল, সেখানে কিন্তু 21.39, আর এর কিন্তু 31.16। তাহলে আমি 31.16 আরওসি না নিয়ে পার্ল গ্লোবাল 21.39 এই আরওসির স্টক কেন নেব, তাই না? সেটা স্বাভাবিক। আর এই দুটি ছাড়া বাকিগুলোর কিন্তু পিটা অনেকটা বেশি হয়ে গেছে, সুতরাং কোনো মানে ব্যাপারই নেই সেগুলোর টাচ করার। তো এখানে আমি যদি এটা খুলি, কেবল ক্লিয়ার, কোথায় খুললো, কেবল ক্লিয়ার খুলে গেছে। তো আরওসি কিন্তু অনেকটা আগের স্টকটার থেকে অনেকটা বেশি, যেটা পার্ল গ্লোবালে কম ছিল, ফাইন। একটা জিনিস যেখানে মানে যেটা ম্যাজিক লুকিয়ে আছে, সেটা হচ্ছে এই চার্টেই, প্রাইস চার্টে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 1 ইয়ারে কোনো না কোনো প্রবলেমের জন্য এই স্টকটা কিন্তু কোনো মোমেন্টামই নিতে পারেনি। যতবার মানে একেবারে ডাউন ট্রেন্ডে আছে বলা চলে, একবার মোমেন্টাম নিয়ে আপওয়ার্ড গিয়েছিল, কিন্তু তারপরে আবার সেই টপ পর্যন্ত যায়নি, তার অনেক আগে থেকে কিন্তু আবার ব্যাক করে একটা ডাউন ট্রেন্ডে চলছে, ঠিক আছে। আরেকটা জিনিস যেটা ভেরি ইন্টারেস্টিং, যেটা আমাদের মানে একেবারে ফলো করা উচিত, সবসময় আমি যেটা ফলো করি, সেটা হচ্ছে ভলিউম। তো এই ভলিউম আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ভলিউম ছিল না, ওকে, সেই জন্য কনসোলিডেশন ছিল। এখন হিউজ একটা ভলিউম আমরা দেখতে পাচ্ছি যে এই জুন থেকে 21, 22, 23, 26, 27, তো এই ধরনের এই জুন থেকে কিন্তু একটা ভলিউম ভালো রকমের ইনক্রিজ করছে, ঠিক আছে। তো এই যে ভলিউমের যে একটা স্পার্টিন ভলিউম বলে মানে মার্কেটের ভাষায়, এই যে ভলিউমের ইনক্রিজ হওয়া এতটা, সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো ভলিউম নেই। তো এই ভলিউম এবং এই প্রাইস মোমেন্টাম কিন্তু আমাকে কেবলের থেকে এইটা নিতে বাধ্য করেছে, ঠিক আছে। কারণ আমি দেখতে পাচ্ছি সুন্দর একটা প্রাইস ট্রেন্ড আপওয়ার্ড মোমেন্টাম নিয়ে চলছে, ভলিউম যথেষ্ট আছে, ঠিক আছে। আর আমরা যদি দেখি যে যেটা ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়ালিও ঠিক আছে, একমাত্র এর যেটা বেটার সেটা হচ্ছে এই আরওসি বেটার, ঠিক আছে। কিন্তু আরওসিও বেটার হলেও আমরা কিন্তু প্রাইসে কোনো মোমেন্টাম খুঁজে পাচ্ছি না, বা ভলিউমও খুঁজে পাচ্ছি না যে হ্যাঁ লোক খুব কিনছে, সেটাও নয়। তো পার্ল গ্লোবাল সেদিক থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এবার পার্ল গ্লোবাল আমি যদি দেখি কবে কেনা হয়েছিল, সেটা তো সবারই জানা, সেখানে কোনো সন্দেহ নেই। PGIL এটাই হচ্ছে পার্ল গ্লোবাল, এটা 18ই জুলাই কেনা হয়েছিল, সবগুলোই 18ই জুলাই, যেটা আমি আগেই বলেছি। প্রাইসে কেনা হয়েছিল 825, ওকে, 120টা, এটা প্রায় ওই 1 লাখ মতো ইনভেস্টমেন্ট, 8 দিন স্বাভাবিক, প্রত্যেকটার ক্ষেত্রে 8 দিন, 17,766 এই লাভটা হয়েছে। তো সেটা কিন্তু 17%, মোর দেন 17%, তো 17% এক সপ্তাহে, এটা কিন্তু একটা হিউজ রিটার্ন, মানে আমার কাছে এটা একটা হিউজ রিটার্ন, ওকে। তো এটা হচ্ছে PGIL। আমরা যদি একটু স্টকে মানে এখানে চার্টে দেখতে চাই তাহলেও ভালো হয়, আমি এখানে লাগিয়ে নেব। প্রথমটা আমি যেটা দেখালাম সেটা হচ্ছে WPIL, এখানে বেটার হবে দেখাটা। তো আমি চার্ট লাগাচ্ছি, চার্ট লাগালে আমরা দেখতে পাচ্ছি আমি কিনেছি 18ই জুলাই, আমি জাস্ট 1 মাসের চার্ট লাগাচ্ছি। এবার 18ই জুলাই হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তো 18ই জুলাই এই জায়গাটাতে আমি কিনেছি, এবং এরপরে কিন্তু কিছুটা থামলেও তারপরে রকেট দিতে অলরেডি শুরু করেছে। আরেকটা যেটা দেখালাম সেটা হচ্ছে PGIL, ওকে। এখানে যদি আমি ইউজ করি এটাকে, তো এখানে যেটা দেখাচ্ছে আমি 18ই জুলাই কিনেছিলাম, এটা হচ্ছে 18ই জুলাই, ঠিক আছে। এই 18 জুলাই থেকে এগেন কিছুটা থেমেছে, তারপরে কিন্তু আবার রকেট দেওয়া শুরু, ঠিক আছে। তো এরপরে আমি যেতে চাই লাস্ট স্টক, যেটা হচ্ছে রিসেন্ট টাইমের খুবই ফেভারিট স্টক, সেটা হচ্ছে অ্যাপেক্স ফ্রোজেন ফুডস, ওকে। তো অ্যাপেক্সের ব্যাপারে আমার চ্যানেলে একটু যাওয়ার দরকার, ওকে। তো আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন যে 5 দিনে 35% রিটার্ন, এ ধরনের অনেক ভিডিও কিন্তু আছে, ঠিক আছে। তো অ্যাপেক্সে আমি মিনিমাম 4টে ভিডিও বানিয়েছি অ্যাপেক্সের ওপরে, এবং এটা 5 দিনে 35% রিটার্ন, যে লাস্ট যে আমার ভিডিওটা, সেটা কিন্তু এই অ্যাপেক্স স্টকের ওপরেই বানানো। এবং সেই ভিডিওতে গেলে, ভিডিওটি ভালো করে দেখবেন, ভিডিওতে গেলে কিন্তু আপনি যেটা পেয়ে যাবেন সেটা হচ্ছে
তার আগে আমি এক্স্যাক্টলি কখন কিনেছিলাম, মানে কখন কিনেছিলাম তো দেখা যাচ্ছে, কখন মানে ওই কেনার সময় কীভাবে ভিডিও দিয়েছিলাম, আর ভিডিওতে কী কী বলেছিলাম, কী কারণে কিনেছিলাম, এবং বড় মুভ আসতে পারে এই ধরনের কোনো প্রেডিকশন করেছিলাম কিনা, সেটাও কিন্তু সেখানে গিয়ে দেখতে পারেন। ঠিক আছে, তো এই তিনটি স্টক আমি 18ই জুলাই কিনেছিলাম, প্রায় 3 লাখ মতো ইনভেস্টমেন্ট ছিল, এবং সেগুলোর কারেন্ট স্ট্যাটাস কী সেগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পেলাম। তো আর অ্যাপেক্সের জন্য আমি আর এখানে ডিটেলস কোনো ভিডিও বানাতে চাইছি না, যেটা বললাম যে অ্যাপেক্সের অন্তত 4টে ভিডিও আছে আমার চ্যানেলে যান, সেখানে অনেক ভিডিও আছে, সেগুলোকে দেখুন, আশা করি আপনার ভালো লাগবে। এই ভিডিওতে এইটুকুই। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমার ভিডিওর সবগুলোর আপডেট সঠিক সময়ে পেতে পারেন। সঠিক সময়ে আপডেট পাওয়াটা কিন্তু স্টক মার্কেটে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।